তারপর কি হলো মাসিমা? বিপুলের মায়ের হঠাৎ প্রশ্নে বৃদ্ধা বিনোদিনীর চিন্তায় ছেদ পড়ল। কিছুই হওয়ার তো আর বাকি ছিল না গো বউ, বাকি ছিল শুধু মেনে নেওয়া আর মানিয়ে চলা। তখন সবে 15 বছরে পা দিয়েছি। 15 বছরের একটি মেয়ে, তার চিন্তাধারার পরিবর্তন ঘটলেও অত পরিপক্কভাবে কিছুই সুগঠিত হয় না কি না। বলতে লাগলো বিনোদিনী। দিবাকরের চিঠি পাওয়ার পর বেশ কিছুদিন কেটে গেলেও তার আসার কোনো খবর পাওয়া গেল না। খবর কিছুই চাপা থাকে না। দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি, অকথ্য অত্যাচার, খুন জখম, দাঙ্গা, একেবারে নাজেহাল পরিস্থিতি তখন দেশের। বাবা মশাইয়ের ব্যবসার ওপরও এর প্রভাব পড়ছে অনবরত। মুখ বুজে পড়ে থাকে সকলে, কোথাও যাওয়ার অবস্থা নেই। হাজারো প্রশ্ন, সন্দেহ করছে পুলিশ, ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। কারণ বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে যোগ দিয়েছে মুক্তি সংগ্রামে। বিনুর মন বিচলিত হতে থাকে। প্রায় মাস পেরিয়ে গেলেও দিবাকরের কোনো খবর সে পায়নি। চিন্তা হতে লাগলো তার। শেষ চিঠির বক্তব্য অনুযায়ী মনে মনে স্থির করলে সে যে এইবার বাবা মশাই আর শাশুড়ি মাকে জানানো উচিত। এত মানসিক চাপ সে আর বহন করতে পারছে না দিনের পর দিন। টুনি দিদিও আসছে না। তার একটা খোঁজ নেওয়া দরকার। প্রয়োজনে বাবা মশাইয়ের সাহায্য চাইতে হবে, বলতে হবে খুলে সব। কোনো অঘটন ঘটে গেলে হাতের বাইরে চলে যাবে পরিস্থিতি। হঠাৎই যেন পরিস্থিতি বিনুকে বড় করে দেয়। খুব গোপনে বিনু চপলাকে একদিন ডেকে পাঠালে তার ঘরে। প্রতিজ্ঞা করো মাসি, যা বলবো কোনো প্রশ্ন করবে না তুমি, কাউকে বলবেও না কিছু। এতে তোমার খোকাবাবুর জীবন জড়িয়ে আছে। শুনেই চপলা চকিতে বলল, কিছু খবর পেয়েছো তুমি? সব খুলে বলো আমায়, খোকা আমার সন্তানের মতন। বিনু বললে, সব বলবো তোমায়, তার আগে সাহায্য করতে হবে তোমায়। কথা দিলুম করব। খোকার প্রাণ যেখানে জড়িয়ে আছে, মাকেও কিন্তু কিছুটি বলতে পারবে না মাসি। বেশ, তাই হবে। সারা জীবনে কিছুই নুকোইনি গিন্নি মায়ের কাছে। একটা পাপ নয় করলাম, তাতে তার সন্তান যদি তার কোলে ফেরে। টুনি দিদি কোথায়, তার খবর বলো। বিচলিত হয়ে বললে বিনোদিনী। সত্যি বৌমণি, কিছুটি জানি নে গো, সে আসছে না বেশ কিছুদিন। চপলা বললে, তাই তো চিন্তার। কিন্তু পথে পথে যা জেরা চলছে, সন্দেহ করছে সকলকে, তাই হয়তো ঘরে বন্দি সে। একটি কাজ করো মাসি, আজ রাতে বা কাল সকালে চলো, তুমি আমি যাই, কিন্তু কেউ যেন কিছু না জানে। বলবো মন্দিরে যাচ্ছি পুজো দিতে, কিন্তু ফিরতে দেরি হলে কি বলবে? বিনোদিনী বললে, বলবো ভিড় ছিল খুব। মিথ্যে বলবে? বলতে হবে, না হলে বাঁচতে পারবো না। ঘোড়ার গাড়ি নিয়ে যাবে নাকি তুমি বৌমণি? অসুবিধে আছে মাসি? হ্যাঁ গো, অত বড় গাড়ি ঢুকবে নি ওই পথে। তাহলে? চিন্তিত হয়ে পড়ে বিনোদিনী। চপলা বলে, শোনো, বলবে পায়ে হেঁটে মন্দিরে যাবে মানত করতে দাদাবাবুর জন্য। এই মতোই ঠিক হয়ে রইল, বেরোবে তারা আগামীকাল। গিন্নিমাকে এই কথা বলায় তিনি বললেন, তোমার বাবার যা সুনাম নাম ডাক, তাতে তোমার পথে কোনো অসুবিধা হবে না মা, তবে সাথে পেয়াদা নিয়ে যাও। বিনোদিনী বললে, মন্দিরে যাব মা, হাতে পুজোর থালা থাকবে, চপলা মাসি তো থাকছে, আবার পেয়াদা না নিলেই নয়। গিন্নিমা একটু চিন্তিত করে বললেন, সকাল সকাল বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি ফিরে এসো আলো থাকতে থাকতে। কেউ কিছু বললে পথে তোমার শ্বশুরের নাম নিও। বিনু ঘাড় নেড়ে সম্মতি জানায়। ভোরের আলো ভালো মতন ফোটেনি তখনও। গতকাল রাতে বিনুর ঘুম হয়নি। সে চপলাকে তার ঘরে নিয়ে শোয়। এই বাড়িতে দাসী চাকর বাকরদের ঘর মূল বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, যদিও একটাই বাড়ি। অত সকালে অত দূরে গিয়ে ডেকে আনতে গেলে সবাই জেগে যাবে, তাই এটা ভেবেই সেই মতোই এই কাজ। খুব ভোরে উঠে স্নান সারে বিনু। লাল পাড় শাড়িটি সে বের করে নেয় তরঙ্গ থেকে। বলে, মাসি, যদি খবর সব ঠিকঠাক পাই তাহলে মন্দিরে একবার মাথা টেকিয়ে আসবো, কি বলো? চপলা বলে, এটাই ভালো করেছ। মন্দিরে যাওয়াও হলো আর তোমার কাজ উদ্ধারও হলো। সময় নষ্ট করে না দুইজনে, দ্রুত বেরিয়ে পড়ে পথে। গন্তব্য তাদের টুনির বাড়ি। কোনো বাধা বিঘ্নের মধ্যে পড়তে হলো না তাদের। বড় বাড়ির বউদের দেখলে বোঝা যেত যে তারা বড় বাড়ির। সাথে তাদের দাসী থাকতো। কোনো প্রশ্নের জবাব তাদের হয়ে তাদের দাসীরাই দিত।
তাদের পোশাক গহনা তাদের পরিচয় বহন করত। তারা সম্ভ্রান্ত পরিবারের। অনেকগুলি ঘুপছি পেরিয়ে সংক্ষিপ্ত পথে তারা পৌঁছল টুনিদের এলাকায়। সোজা পথ ধরে আসলে পুলিশের হাঙ্গামা বেশি, তাই কিছু না হলেও সাবধানতা অবলম্বন করল দুইজনা। কারণ এই নিম্ন স্তরের এলাকায় বড় বাড়ির মহিলা পুরুষরা আসে না বিশেষ। এত নিস্তব্ধ কেন গো মাসি? কোনো মানুষজন নেই পথে? সবার ঘরে দরজা বন্ধ এই সকালবেলা। কোনো মেয়ে বউকে তো জিজ্ঞাসা করতে পারছি না কোন বাড়িটা গো। চপলা বলে, সেই একবার এসেছিলুম, ঠাওর করতে পারছি নে তো। একজন মহিলা তুলসীতলায় জল দিতে এলে তাদের চোখাচোখি হয়। কাল বিলম্ব না করে সে ঘরে ঢুকে দৌড় দিতে যাবে, এমন সময় বিনু বললে, শোনো দিদি, একটু কথা ছিল। বউটি রীতিমতো ঘাবড়েছিল। বললে, তাড়াতাড়ি বলো বাপু, বেশিক্ষণ দৌড় খুলে কথা বলার নিয়ম নেই। বিনু চপলা এগিয়ে গিয়ে বললে, একটু ভেতরে আসবো? অনেক দূর থেকে এসেছে কিনা বড্ড জল পিপাসা পেয়েছে দিদি। গৃহস্থ বাড়ি থেকে কেউ জল চেয়ে পায় না, সেটা ভাবাও পাপ। এসো ঘরে। তবে আমার ছেলে শাউরি চলে আসার আগেই চলে যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি করব না। জল বাতাসা এনে সামনে রাখলে সেই বউ। চপলা বললে, তুমি টুনিকে চেনো? কোন বাড়ি সেটা বুঝতে পারছি নে ঠিক। বউ যেন ভূতের নাম শুনল, চমকে উঠল সে। তোমরা কে? হ্যাঁ, তোমরা কে? চপলা বললে, টুনি আমার আত্মীয় হয় গো। একটা কাজ চেয়েছিল বড় বাড়িতে, তাই বৌমনিরকে আজ পুজো দিয়ে নিয়ে এলাম মন্দিরে। তাই ভাবলুম খোঁজ নিয়ে যাই, যদি করে একেবারে সঙ্গে নিয়ে যাব। বউ বললে, তোমাদের জল খাওয়া হলে যাও তাড়াতাড়ি, আমি কিছু জানি নে। আহা, ভয় পাচ্ছ কেন? বিনু বললে, মাসি আমি কথা বলছি। বলেই সে নিজের হাতের আংটিটি বউয়ের হাতে গুজে দিল। এই নাও। এরকম আংটি সে কখনো দেখেনি। চোখ চকচক করে উঠল তার। ঢোক গিলে বললে, এটা আমার? বিনু মাথা নাড়ে। ফুপিয়ে কেঁদে উঠে বউ বলে, সে কষ্ট চোখে দেখা যায়নি গো, টুনি দিদি আর নেই। বিনু চপলা মুখ চাওয়াচাই করে। নেই মানে? সে আর এই পৃথিবীতে নেই গো। বলেই কেঁদে ওঠে। কত ভালোবাসতো আমার ছেলেটাকে, এটা ওটা দিত। সেদিন রাতে সেপাইরা হানা দেয় তার বাড়িতে। খবর ছিল দাদা স্বদেশী দলে নাম দিয়েছে। অনেক অত্যাচার, কিলচর, ঘুষি মারে টুনি দিদির পেটে, বুকে। বিনু পাথরের মতন শুনতে থাকে। মারতে মারতে প্রায় আধ মরা করে ফেলে টুনি দিদিকে। সব জানে, তবুও কিছু বলছে না তাদের। এই ছিল তাদের সন্দেহ। থেমে যায় বউ। তারপর? বলে চপলা, চোখে তার ভর্তি জল। তারপর রাত গভীর হয়। আমরা সব ঘরে কাঠ হয়ে বসে আছি। সবার ঘরের বাইরে পুলিশ পাহারা। কারোর জো নেই বাধা দেওয়ার, সব বন্দুক উঁচিয়ে আছে। অনেকক্ষণ ধরে টুনি দিদির কান্নার আওয়াজ ভেসে এলো কানে। পেয়াদাদের উল্লাস। অনেক রাতে শুনলুম ঘোড়া ছুটিয়ে তারা চলে গেল। দেহে প্রাণ পেলুম আমরা সকলে। বাইরে এসে জমায়েত হই একে একে। কারোর পেটে এক দানা খাবার নেই। আমরা মেয়ে বউরা ঠিক করি, আগে চলো দিদির কি অবস্থা দেখি, তাকে কিছু খাওয়াই, জল দিই। পুরুষ মানুষেরা বললে তাই করো। পেয়াদা এলে আমরা খবর দেব, তোমরা যাও, আমরা পাহারায় আছি। ঘরে গিয়ে দেখলাম। বলেই হায় ভগবান বলে চোখ চেপে ধরলে সে। চপলা বলে, বলো গো। প্রায় বিবস্ত্র হয়ে পড়ে রয়েছে সে। অমানুষগুলো একের পর একজন করে তার উপর শারীরিক পাশবিক অত্যাচার করেছে নেশা করে। আমরা তড়িঘড়ি তাকে ঢেকে দিই কাপড় দিয়ে। জ্ঞান ফেরাই ঠিক করি, বাইরে পুরুষদের কিছু বলবো না এই বিষয়। জল খাওয়াই। জ্ঞান আসার পর অসহ্য যন্ত্রণা টের পায় দিদি। প্রলাপের মতো করে বলতে থাকে সে, আমাদের সবাই নষ্ট করে দিলে আমার শরীরটাকে। আমরা বোঝাই, দিদি তুমি কি কইছো, ওরা মেরেছে তোমায়, তাই যন্ত্রণা হচ্ছে তোমার। বিশ্বাস করবে না তোমরা আমার পানে চেয়ে। সে শুধু বলেছিল, শুদ্ধি করতে হবে গো নিজেকে। দিদিকে শুইয়ে দিয়ে আমরা বেরিয়ে আসি। পরের দিন দরজা ধাক্কা দিয়েও খুলছে না। বেটা ছেলেরা সব ধাক্কা দিতে খোলে দৌড়। আমরা মেয়েরা আগে ভেতরে গিয়ে দেখি টুনি দিদি গলায় ফাঁস দিয়ে ঝুলতেছে। বিনুকে সামলাই চপলা। তারা বেরিয়ে আসার সময় চপলা বলে, আর টুনির বর, সে কিচ্ছু জানে না? বউ বলে, জানে। এসেছিল সে মারা যাওয়ার 3 দিন পর রাতে লুকিয়ে ঘরে। আমার কর্তা তার বন্ধু সবটুকুই জানতে পারে। রাগে অপমানে দিক বিদিক শূন্য হয়ে যায় দাদার।
সে দৌড়ায় পুলিশ থানার দিকে, গুলি করে মারে সে সামনে যে কয়জনকে পায়। তাদের মধ্যে একজন গুলি করে দাদার বুকে। দাদাও আর নেই, সেখানেই সে শেষ হয়ে যায়। দেহ পর্যন্ত দেখিনি আমরা, জানি না সৎকারটুকু হলো কি না। ভাঙা মন নিয়ে বেদনায় জর্জরিত হয়ে ফেরে বাড়িতে বিনু আর চপলা। কারোর শরীরেই কোনো বল নেই যেন। দুজনেই প্রায় নিজেদের শরীরটাকে টেনে নিয়ে এসেছে এতক্ষণ সারাটা পথ। শাশুড়িমা জিজ্ঞেস করলেন, পুজো কেমন হলো? সব মিটল তো ঠিকঠাক মতন? এত দেরি দেখে আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল রে চপলা। সময়টা ভালো নয়, কতগুলো মানুষ হারালাম। বিনুর পরিবারটিও। বলতে বলতে নিজেকে সংযত করে নিলেন তিনি। বললেন, থাক, পরে শুনবো সব। এখন তোমরা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো। আমিও খাইনি কিছু। ভাবলাম পুজো দিতে যাওয়া হয়নি, তবু উপোস করেই না হয় থাকি, ছেলেটার পুণ্য হবে ঠাকুরের কৃপায়। দুজনেই নীরব রইল, যেন তাদের বোধ বুদ্ধি সব অকেজো হয়ে গেছে। টুনিকে বিনু নিজের দিদির মতোই দেখত। ভারী মনের মিল ছিল তাদের। এই পরিস্থিতিতে কত সাহায্য করেছে সে, আর তো কেউ রইল না কিছু বলার মতন। সে অবলম্বনটুকুও হারালো বিনু। তাহলে কি আসবে না আর কোনো চিঠি? ভয় মিশ্রিত উৎকণ্ঠা বোধ হচ্ছিল তার। বিনু চপলাকে নিয়ে থাকছে তার ঘরে, একা থাকতে পারছে না সে। বারবার টুনি দিদির কথা মনে পড়ে বুকটা কেঁপে উঠছে। প্রথম কথা ফুটল চপলার মুখে, বৌমণি কি ভাবছ গো? এবার জানাবে তো সব ঘরের লোকদের? এত চেপে থেকোনি, কর্তা বাবার খেমতা অনেক, দাদাবাবুর কোনো ক্ষতি হতে দেবেনি, ঢাল হয়ে দাঁড়াবে কর্তা, তুমি দেখে নিও। বিনু বললে, আমার মাথা বুদ্ধি কিছুই কাজ করছে না মাসি, উনি না বললে আমি জানাবো। বলেই থেমে গেল বিনু। কিছু তো জানিয়ে রাখো। কত ভাবতেছে, চিনতে করতেছে, তুমি তো দেখতেছ। বিনু বললে, হ্যাঁ, স্ত্রীর কর্তব্য করছি, সন্তানের কর্তব্য ভুলে যায় কি করে? বলবো তাদের সব এইবার। 15 বছরের বিনুর মধ্যে একটা পরিবর্তন এলো, সাহস, দৃঢ়তা, আত্মবিশ্বাসের। পরিস্থিতি তাকে সময়ের আগে অনেক কিছু শেখালো, বোঝালো, দেখালো। বেশ কিছুদিন কাটলো এইভাবেই বলবে বলবে করেও বলা হয়নি। আসলে সঠিক পরিস্থিতি আর সুযোগ পায়নি বিনু। বাবা মশাইও ব্যবসা নিয়ে বেশ কিছুদিন সদরে ছিলেন। বিনু মনস্থির করেছিল দুজনকে একসাথে সবটুকু বলবে। পরশু বাবা মশাই সদর থেকে ফিরেছে, শরীরটাও বিশেষ ভালো নয়। এক সন্তানের জন্য চিন্তা, তার উপর ব্যবসার ওপর বেশ পরিলক্ষিত হচ্ছে বর্তমান সমাজের পরিস্থিতির চাপ। দারোয়ান বললে, আসবো কর্তা? বাবা মশাই বললেন, আয়, বল কি বলবি। ঢুকে এসে ফিসফিস করে কর্তার কানের পাশে গিয়ে বলতে লাগলো। কর্তামশাই বিরক্ত হয়ে বললেন, আহ, যা বলবি জোরে জোরে বল, অত লুকোচুরির কি আছে? দারোয়ান মুখে আঙুল দিয়ে চুপ করার নির্দেশ দিল। যা শোনালো তাতে বাবা মশাইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। চল দেখি বৈঠকখানায়। দারোয়ান বললে, না কর্তা, দোরের বাইরে দাঁড়িয়ে আছে। বললে, পোক্ত খবর আছে, যাদের অধীনে বাস তাদের উচ্ছেদের পরিকল্পনা। আমিও যাব তোমার সাথে ভেতর বাড়িতে, ডাকো ওনাকে। কর্তা বেরিয়ে দেখলেন লালমুখ সাহেব দাঁড়িয়ে। সাহেব বললে, সম্মানীয় অর্থবান গণ্যমান্য ব্যক্তি আপনি। স্থির হয়ে শুনতে লাগলেন কর্তা। বলুন, কি জানতে চান? আপনার বাড়ির সকল মানুষদের ডাকুন। কেন? সাহেব বললে, পাকা খবর আছে, আপনার জ্যেষ্ঠ পুত্র স্বদেশী দলে মুক্তি সংগ্রামে যোগ দিয়েছে। বাবা মশাই যেন আকাশ থেকে পড়লেন। তিনি বললেন, হতেই পারে না। তাহলে সে কোথায় এত মাস ধরে? বাবা মশাই খুব চালাকির সাথে বললেন, সে ব্যবসার খাতিরে বাইরে গেছে, কাজ মিটলে ফিরবে। লালমুখ সাহেব বললে, না, খবর পাঠান তাকে। বেশ, বলবো। ফিরে যাচ্ছিল সাহেব, হঠাৎ ফিরে এসে বললে, এবার কাজ মিটিয়ে আসলে নিশ্চয়ই আবার যেতে হবে না তাকে খুব শিগগির? ব্যবসা কাজে বলা যায় না, প্রয়োজনে যেতে হতেই পারে। সে হোক বা না হোক, আসলেও বা গেলেও যতবার আসবে যাবে ততবার যেন থানায় গিয়ে হাজিরা দেয়। বাবা মশাই বললে, কেন, আমার ছেলে কি চোর নাকি যে? সাহেব উত্তরে বলেন, চোরের থেকেও বেশি। বর্তমান সময় খতরনাক এক একজন বিপ্লবী আমাদের কাছে। আপনি ভুল খবর শুনে এসেছেন। আমার পরিবারের কেউ বিপ্লবী নয়। ভুল খবর নয়, আপনাদের জ্ঞাতি দিয়েছে খবর। বলে ফেলেন সাহেব এই কথা। বলে গটমটো করে বেরিয়ে যায় সে। দারোয়ান পাশে দাঁড়িয়ে শোনে সব কথা।
সে বলে, হতেও পারে কর্তা, সেই যে নোকটা পত্তর নিয়ে এসেছিল বৌমনির পরিবারের, সে আর তার সাথে আরো দুজন নোক ঘোরাঘুরি করতে দেখেছি আমি বাড়ির চৌহদ্দিতে। একদিন দেখি হাটে দোকানে দোকানে কি যেন জানতে চাইছে, কিন্তু কিছু কিনছে না কোনো দোকান থেকেই। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু কি একটা জরুরি কাজে এখন মনে পড়ছে নি। গিন্নিমা পাঠিয়েছিল, তাই ভুলে যাই পরে সব। কর্তা ভ্রু কুঞ্চিত করে বললে, কিছু জানাসনি আমায় কেন? দারোয়ান বলে, জানাতাম, ওই দুটো উটকো নোক যদি হতো, সাথে ওই বাড়ির নৌকো তো ছিল, ওনারা জ্ঞাতি এই বাড়ির, তাই বলতে কিছু সাহসে কুলোয়নি কর্তা। বাবা মশাই দুয়ে দুয়ে চার করলেন। সুরেশই কি তাহলে বদলা? অশান্তি যেন উত্তরোত্তর বেড়েই চলেছে মিত্তির পরিবারে। গিন্নিমা কর্তামশাইয়ের দিক বিদিক শূন্য লাগছে। ছেলে নিখোঁজ তো বটেই, কিন্তু বিপ্লবী, এই কথা যদি সত্য হয় তাহলে নিস্তার নেই দিবাকরের। কোনো রকম ক্ষমতা কাজে আসবে না নারায়ণ মিত্তিরের। প্রশাসনের উপর শ্রেণীতে বসে যে ইংরেজ সরকার, তাদের খেলাফে যদি দিবাকর দাঁড়ায়, তাহলে তার ছেলেকে রক্ষা তারা করবে তো নাই, বরং বিপদ বাড়বে বই কমবে না। মহা দুশ্চিন্তায় পড়লেন সকলে। বিনুর কানেও গেল সব খবর চপলার মাধ্যমে। তার দাদার যে এই সব কার্যকলাপ, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই বিনোদিনীর। যদিও মিত্তির বাড়ির কেউ তাকে ভর্ৎসনা বা কটু কথা শোনায়নি তার দাদার এই ধরনের বিশ্বাসঘাতকতার জন্য। শ্বশুরমশাই তখন আরাম কেদারায় চোখ বুজে বিশ্রাম নিচ্ছিলেন। গিন্নিমা পানের সরঞ্জাম নিয়ে বসে এক মনে পান সাজাচ্ছেন। এমন সময় দরজার বাইরে বিনোদিনীর কণ্ঠস্বর, মা ভেতরে আছেন? আসবো আমি? চোখ খুললেন শ্বশুর মশাই। বিনোদিনী ওনাদের ঘরে বিশেষ আসে না, গিন্নিমা যান বিনুর ঘরে। শ্বশুরমশাই পিতৃস্থানীয় হলেও সম্ভ্রম বজায় রাখার রীতি ছিল প্রতিটা পরিবারেই, তার ওপর সে ঘরের পুত্রবধূ। শাশুড়িমা ভেতর থেকে বললেন, আসি মা। বাহিরে আসার পর বললেন, তোমার বাবা ঘরেই আছেন, কিছু বলবে আমায়? বলোই না। বিনু বললে, দুজনকেই, মানে আপনাদের দুজনকে বলবো কিছু কথা। শাশুড়িমা ভিতরে গিয়ে বললেন, শুনছেন, বিনু এসেছে, তার কিছু কথা আছে আমাদের দুজনের সাথে। ওকে আসতে বলো। বিনু ঘরে ঢুকে চুপটি করে দাঁড়িয়ে রইল। শ্বশুরমশাই বললেন, বলো মা, কি বলবে? নির্দ্বিধায় বলতে পারো, তুমি আমাদের সন্তান তুল্য। বিনোদিনী বললে, আমি জানি বাবা, তাই আজ সন্তানের যা করা উচিত তাই করতে এসেছি, যাতে মনে আমার কোনো গ্লানি না আসে। কর্তা গিন্নি উভয়ের মুখের দিকে চাইলে শ্বশুরমশাই বললেন, বুঝেছি। তুমি ছোট থেকে একসাথে যেখানে বড় হয়েছ, সবার আগে সে তোমার দাদা। সেখানে তোমাকেই যখন সে বঞ্চিত করতে পারল, তখন আমার ছেলে তো অনেক দূরের। প্রতিশোধ নিতে বিশ্বাসঘাতকতা করেছে, এইভাবে দুর্নাম রটিয়ে। এই বিষয়ে বলবে তো মা? বিনু মুখ নিচু করেই রইল, মুখ তোলার ক্ষমতা তার নেই। সে বললে, দাদা বিশ্বাসঘাতক, এটা মানি বাবা মশাই, সে স্বার্থ সিদ্ধির জন্য এরকম করেছে আমার সাথে। কিন্তু বলেই সে চুপ করে গেল। তুমি বলো মা, আমরা শুনছি। কিন্তু দাদা রটিয়েছে যে আপনার ছেলে বিপ্লবী। শাশুড়িমা বললেন, এইভাবে শত্রুতা? আর কোনো পথ পেল না বৌমা? কি অবস্থা দেখছো তো, এই অপরাধের কোনো ক্ষমা নেই ইংরেজ সরকারের কাছে। এটা কি করলো সুরেশ? বিনু বললে, শুনুন মা, আজ সবটুকুই বলবো। এটা মিথ্যে রটনা নয়, উনি আপনার ছেলে সত্যি সত্যি বিপ্লবী দলে মুক্তি সংগ্রামে গেছেন। ঝনঝন শব্দে গিন্নিমায়ের কাঁসার পানের বাটা পড়ে গেল হাত থেকে। অবাকের চেয়েও অবাক হলেন তারা। কোনো রকমে নিজেকে সামলে কেদারায় হাতল ধরে বসে পড়লেন কর্তা। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা। কর্তা বললেন, কবে থেকে জানো তুমি বৌমা? উনি যাওয়ার আগে বলেছেন। গিন্নিমা ক্রুদ্ধ হয়ে ওঠেন বিনুর ওপর। আমাদেরও জানাবার প্রয়োজন মনে করলে না তুমি? আমরা বাবা মা হয়ে পর হয়ে গেলাম। পরের মেয়ে নিজের হয় না কোনো দিন, আজ বুঝলাম। পারলে তুমি এতদিন না বলে আমাদের সাথে কিছু না জানার ভান করে থাকতে। বিনু নীরবে অশ্রু ঝরিয়ে চলেছে। আঁচলে দিয়ে কান্না রোধ করার চেষ্টা করল বিনু। তাও সে দিবাকরকে দোষী বা অবিবেচক প্রমাণ করলে না ওনাদের কাছে। নীরব থেকে নিজের ওপর সব দোষ নিলে। বললে না বিনু যে দিবাকরের নিষেধ ছিল কাউকে যাতে জানানো না হয়, তাই তো সব আজ বলতে। শাশুড়িমা বললেন, থামো বাছা, সব শেষ করে বলতে এলে। কি করব এখন আমরা? যাওয়ার আগে বললেও বাধা দেওয়া যেত, কিন্তু এখন সব হাতের বাইরে। নিজের স্বামীর ভালোটুকুও বুঝলে না মা? বিনু নীরবে ঘর থেকে বেরিয়ে এলো। এই প্রথম তার সাথে শাশুড়িমা এত রাগান্বিত হয়ে কথা বললেন। চপলা সবটুকুই শুনল বাইরে থেকে। বিনু ফিরে যাচ্ছিল নিজের ঘরে। চপলা বললে,
বৌমণি, এতগুলো কথা তুমি সহ্য করলে কেন? বললে না কেন দাদাবাবু মানা করেছে? মাথার দিব্যি দিয়েছে সে। স্ত্রী মানুষ তুমি, স্বামীর দিব্যি না রাখলে যে অমঙ্গল। বিনু কোনো উত্তর করলে না। কী বা বলবে সে? একের পর এক ঘটনা কেবল তাকে বেদনায় দিয়ে চলেছে। রাতের বেলায় বিনু আজ কিছুই খেলো না, আসলোও না খাবারের জায়গায়। গিন্নিমা বসেছিলেন হেসেলে, তিনিও কিছু মুখে তোলেননি আজ। দাসীদের খাওয়া দাওয়া হলে যে যার কাজ মিটিয়ে ঘরে চলে যাওয়ার পর চপলা এসে বসলে গিন্নির পায়ের কাছে। বললে, এই রূপ তো তোমার দেখিনি মা, সেই কোন ছেলেবেলা থেকে চিনি তোমায়। এ কি রূপ মাগো! আমি আর পারছি না রে চপলা। ছেলেটার মাথায় এটা কি চাপলো? সংসার ব্যবসা ফেলে সে কেন এই পথে পা বাড়ালো রে চপলা? উনি বলেছিলেন কুকুরের মতন গুলি করে মারছে স্বদেশীদের। একটা বংশধর এলো না যে খোকার, যদি কিছু হয়ে যায় তাহলেই বংশ যে শেষ হয়ে যাবে। আমি আর নিতে পারছি না রে। তুমি শুধু শুধুই কচি বউটার ওপর রাগ করলে গো মা, তার কষ্টটা বুঝলেনি। কি বলতে চাইছিস তুই? কত বড় কথাটা এতগুলো মাস ধরে সে লুকিয়ে রাখলো। খুকিকে পর্যন্ত চলে যেতে বলেছি, কারণ জানতাম বৌমা আমার সেরকম মেয়ে নয়, সেও এই রকম করলো। সত্যি তোমার বৌমা আর সবার মতন নয়। এই কচি বয়সে মুখ বুজে সে কত কি সহ্য করছে বলো দেখি। বিয়ের পর মেয়েদের স্বামী সব, তোমার মাথার ওপর কর্তা বাবার ছায়া, তাও তুমি বলো ভরসা পাওনি কো। আর ওই কচি বউটাকে খোকাবাবু একদিক দিয়ে চাপ দেয়। তুমিও আজ বাকি রাখলেনি। দাদাবাবু দিব্যি দিয়ে গেছে মাতার, সে যতক্ষণ না কইতে বলবে তোমাদের বউ যেন কাউকে না বলে কিউছুটি। কোন ধর্ম পালন করবে সে, তুমিই বলো। আজও পর্যন্ত খোকা কয়েনি তাকে তোমাদের সব কইতে। সে বউ বললে স্ত্রীর ধর্ম করেছি, সন্তানের কর্তব্য করবনি, তাই তো সে বলতে এলো নিজে থেকেই। আর তুমি তাকে কত কি কইলে। কর্তাও আজ নীরব রইল। কি বলছিস চপলা? তুইও জানতি সব? এই তো কিছুদিন আগে টুনি আমাদের ছেড়ে চলে যাওয়ার পর। টুনি কোথায়? ছেড়ে গেছে মানে? শরীর খারাপ নয় গো গিন্নিমা, ওকে মেরে ফেলেছে ওই সিপাইগুলো, নষ্ট করে দিয়ে গেছিল ওরা। বলে তার বর বিপ্লবী। তার খবর বল। টুনি কিছুটি বলেনি, তাই এই শাস্তি। অপমানের জ্বালায় গলায় ফাঁস দিয়ে ঝুলে গেল যে গো। বলে চপলা হাউমাউ করে কেঁদে ফেললে। বিনু রে, বলেই কর্তামা ছুটে গেলেন বিনুর ঘরের দিকে। রাত তখন প্রায় অনেক। সকল কাজের লোক খাওয়া দাওয়া করে বাকি কাজ সেরে চলে গেছে ঘুমোতে। বিনোদিনী ঘর লাগোয়া অলিন্দে কতক্ষণ ধরে যে বসে আছে, চেয়ে রয়েছে মিশকালো নিশীথের অন্ধকারে, তার নিজেরই খেয়াল নেই। কোনো হিসাব আজ আর সে করে না, কারণ সমাধান খুঁজে পায় না। তড়িঘড়ি ঘরে এসে শাশুড়ি ডাক দিলেন, বিনু, এই বিনু, কই? আমি ডাকছি যে। বিনুর হুঁশ ফিরল মায়ের ডাকে। সে ভাবল আবার না কিছু শুনতে হয়। সব অপরাধ শুধুই তার কিনা, প্রথম থেকে আজ অবধি যা যা হয়ে চলেছে। সে অলিন্দ থেকে বেরিয়ে এসে দাঁড়ালে শাশুড়ি মায়ের কাছে মাথা নিচু করে। শাশুড়ি মা বিনোদিনীকে নিজের বুকে জড়িয়ে নিয়ে তার সরল নিষ্পাপ মুখটি ধরে হাজারো চুম্বন করলেন বিনুকে। মাতৃ সমস্নেহে যার কোনো সীমা নেই আজ। বিনোদিনী হকচকিয়ে গেল, কিছু বোঝার চেষ্টাও করল না সে। সবটা এত দ্রুতই হলো। কিছুক্ষণ এইভাবে চলার পর শাশুড়িমা বললেন, তার দুটি চোখে টইটুম্বুর জল আজ যেন বাদ মানছে না। বিনুকে কত আদর, মাথায় হাত বুলিয়ে দেওয়া, নিজের বুকে চেপে ধরে রাখা, কত কি করতে লাগলেন। ভালোবাসা যেন আজ মায়ের শেষ হচ্ছে না। কোনো প্রশ্ন করবে বিনু, সেটাও তার মাথায় আসছে না। আদৌ প্রশ্নটা কি করবে বা সে? গিন্নিমা বিছানায় বসালেন। তোর থেকে যদি বড় না হতাম আজ বয়সের সম্মানে, তাহলে আজ আমি তোর কাছে ক্ষমা চাইতাম রে বিনু। দোষ অপরাধ সেটা বয়স মানে না। বিবেকের দংশন বড় কঠিন, বুঝলি? কেন বলিসনি মা? এত বড় সত্যটা কেন লোকালি? বিনু বললে, কিসের ক্ষমা মা? সব তো বলেছি আজ। ওরে সেই কথা না, আমাদের বললি না একবারও দিবাকর তোকে মাথার দিব্যি দিয়েছে? তার আদেশ তুই পালন করছিস। আজ বুড়ি বয়সে এসেও যে তোর শ্বশুর মশাই ছাড়া আমি পারি না কিছু ভাবতে, সেখানে একরত্তি মেয়ে হয়ে তুই এত কষ্ট, বিরহ, লাঞ্ছনা, অন্যায় নিজের ওপর মুখ বুজে সহ্য করে যাচ্ছিস। কত কিছু শেখার আছে বিনু তোর থেকে। মুখ ফুটে নিজের বদনামটাও ঘোচালি না, পাছে খোকার ক্ষতি হয়। আজ যে মহাপাপ করেছি, তোকে বলেছি নিজের সন্তান হলে এটা করতো না, সত্যি করতো না। তার মানসিকতা বা সাহস কোনোটাই নেই, সেটা আমি মা হয়ে জানি।
সেই খুকির সাথেও তোকে তুলনা করেছি কিচ্ছুটি না বুঝে। রত্ন গর্ভা তোর মা বিনু, উনি তোকে পেটে ধরেছেন। আমি তো সেই ভাগ্য করিনি পেটে ধরার, তবে আছে সুযোগ। এতদিনের পুজো ভক্তি আমার ঈশ্বর আমাকে বঞ্চিত করবে না। মা হব তোর বিনু, হবি তুই আমার মেয়ে। পুত্রবধূর সাথে সাথে মেয়েও হবি তুই আমার। আজ থেকে তুই শুধু আমার বউ মানুষ, তুই আমার মেয়ে। জন্মদিনই তো কি, খোকার যোগ্য সহধর্মিনী তুই। আমি তোকে তুই বলেই ডাকবো আজ থেকে। ঠিক সেইভাবেই ডাকবি আমাদের মা বাবা মশাই, তোমরা, তুমি, এই বলেই ডাকবি। পারবি বল মন থেকে ডাকতে? ওনার চোখ ভুল মানুষ চেনেনি। তোকে দেখে এসে বলেছিলাম এখানে খোকার বিবাহ স্থির করো। আমার খোকাকে এখানেই বিবাহ দেব। পেয়ে গেছি আমি তার জন্য উপযুক্ত পাত্রী। বল হবি? বিনু জড়িয়ে ধরে শাশুড়ি মাকে। মাগো, সার্থক আমাদের জীবন বিনু তোকে পেয়ে। কর্তামশাই ভাবলেন গিন্নি গেলেন কোথায়। এত রাত্রি হয়ে গেল, তিনি আসছিলেন দালান ধরে। আজ যা হলো, নিশ্চয়ই গিন্নি ঠাকুর ঘরে পড়ে আছে। দেখি একবারটি না হয় সেখানে গিয়ে। আস্তে আস্তে তিনি থমকে গেলেন। তিনি শুনলেন মা মেয়ের সংলাপ। চোখ ভিজল আজ নারায়ণ মিত্তিরের। চপলাকে এদিক পানে আসতে দেখে কর্তামশাই একটু সরে গেলেন। যার এত প্রতাপ, তার চোখে জল, সেটি গোপনই থাক, থাক সকলের অলক্ষ্যে। তিনি মনে মনে কঠোর সিদ্ধান্ত নিলেন আজ। স্থির করলেন শুধু খোকাকেই নয়, খোকার জন্য যদি বিনুর ক্ষতি কেউ করতে আসে তাহলে লাশ বেরোবে তার এই মিত্তির বাড়ি থেকে। আজ থেকে তাদের 3টি সন্তান। তাতে যা করণীয় সেটা করতে দ্বিধা নেই মাতা পিতার। চপলা এসে বললে, ওহ বাবা গো মা গো, আর পারি নেই সোহাগ দেখতি। বলেই ঢুকলে সে ঘরে। বিনু গিন্নিমা তখনও একে অপরকে জড়িয়ে আছে। বলি রাত কেটে এবার যে ভোর হবার জোগাড়। ওই হলো তো, ঠিক তাই ভেবেছিলুম। ঠিক আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। বলে মুচকি মুচকি হাসতে লাগলো। মা ঝিয়েতে ভালোবাসাবাসি হচ্ছে ভালো কথা, তবে আমার ভালোবাসা যেন ভাগ না কমে। গিন্নিমা এই আমি কয়ে দিলাম। হ্যাঁ। গিন্নিমা এক হাত দিয়ে টেনে এক বুকে বিনু, এক বুকে চপলাকেও জড়িয়ে ধরলে। চপলারও এই হাসির মাঝে চোখ ভিজল। সে সামলে নিয়ে বললে, যাও বাপু যাও, আমি শোবো এইবার। গিন্নিমা ঘরে যাও দেখি, ওদিকে কর্তা বাবা হা উতাস করে বসে রয়েছে যে। বিনু লজ্জায় মুখ নিচু করলে। গিন্নিমা বললে, তুই আমার মান ইজ্জত কিছুই রাখলি না চপলা। এই বলে সকলেই হাসতে লাগলো। অপূর্ব এক মেলবন্ধন ঘটল আজ মিত্তির পরিবারে। মাসি, কে যেন চলে গেল বাগানের পথ দিয়ে। হঠাৎই বলে উঠল বিনু। কই? এই তো অলিন্দে দরজা দিতে এসে দেখলাম। গিন্নিমা বললে, কই কাউকে দেখছি না তো। গিন্নিমা বললেন, শুয়ে পড়ি আজ আমি এই ঘরেই মেয়ের সাথে। কি বলিস চপলা? চপলা বললে, ও মাগো, তেনারা এসেছেন। এটা তেনাদের আসার সময়। আমরা জেগে আছি তো কি দেখব? ওনাদেরই দেখব তো নাকি? বলেই রাম 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 বলেই চাদর মুড়ি দিল সে। বিনুর মনে প্রশ্ন থেকেই গেল, কে ওটা? এতই ভুল দেখলাম আমি। বড্ড চেনা। কে? তাহলে কি উনি? নাকি দাদা লোক দিয়ে নজরবন্দি করছে ফের আমাদের? নাকি মাসি যা বললে তেনারা রাতে বেরিয়েছেন? কত প্রশ্ন ভিড় করল ছোট্ট মনটিতে আজ তার, যার কোনো উত্তর নেই, শুধুই ধোঁয়াশা। কিছু আর ভাবতে পারল না সেই মুহূর্তে। এলিয়ে পড়ল বিছানায়। সারাদিন এত মানসিক ধকল, বড্ড মুষড়ে পড়েছে আজ বিনু। সব শান্তি হয়ে যেন কিছু শান্তি নেই আজ তার জীবনে। দিবাকরকে বড্ড প্রয়োজন তার পাশে। সন্তান শোকও তাকে বড্ড কষ্ট দেয় আজকাল। ওরে কে কোথায় আছিস? ওই দিকটা দেখ ভালো করে, কারোর যাতে কোনো কিছুতে অসুবিধা না হয়, কেউ যাতে অভুক্ত না ফিরে যায় বাড়ি থেকে। প্রয়োজনে আমরাও আছি, কোনো গাফিলতি যাতে না হয়। উপরের অলিন্দ থেকে বাহিরের উঠানের দিকে চেয়ে নারায়ণ মিত্তির এই কথা বললেন। আজ উঠান প্রাঙ্গণে সব আয়োজন করা হয়েছে নাট মন্দিরের সামনের চত্বরে। নিচে বসে থাকা মানুষজনদের উদ্দেশ্যে, বাড়ির কাজের তদারকি করা মানুষদের প্রতি তার এই নির্দেশ। হ্যাঁ, আজ সত্যনারায়ণ সেবা করা হচ্ছে মিত্তির পরিবারে। এত অশান্তির মাঝে একটু মানসিক শান্তির খোঁজ। নারায়ণ পুজো প্রায় ভোর ভোর সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। সেই উপলক্ষে অঞ্চলের সমস্ত মানুষদের আজ নিমন্ত্রণ। মিত্তির বাড়ির তরফ থেকে দারোয়ান গতকাল সকল বাড়িতে নিমন্ত্রণ করে এসেছে। আজ নারায়ণ পুজো উপলক্ষে
সকলকে অন্ন গ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে, অতিথি নারায়ণ। তাই এই ব্যবস্থায় যাতে কোনো ত্রুটি না হয় তাই এই করা ব্যবস্থা। সবাই প্রাণ ভরে গ্রহণ করছে অন্ন, ডাল, সবজি, ভাজা, ছানার কোপ্তা, ধোকার ডালনা, চাটনি, পরমান্ন, মিষ্টান্ন। এলাহি আয়োজন, বড় বাড়ির পুজো বলে কথা। প্রত্যেকে বিদায়ের সময় 11টি করে টাকা দেওয়া হয়েছে। সকলে হাত তুলে আশীর্বাদ করে যাচ্ছেন। বেশ কিছু মানুষ অন্ন গ্রহণ করে চলে গেছেন, বেশ কিছু মানুষ বাকি এখনো। বাড়ির সকলে ব্যস্ত আজ। গিন্নিমা, বিনোদিনী, চপলা, কর্তা বাবা সকলেই হাত লাগিয়েছেন। খুকিকে পুজোয় আসতে বলা হলেও সে আর আসেনি। তার হেতু সকলের জানা। এত বড় অঞ্চল, তাতে বহু মানুষের সমাগম। প্রথম থেকে কিছু লোক পরিবেশন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই বাড়ির ঠাকুর, চাকর, দাস দাসীরা হাত লাগিয়েছে এই পূর্ণ কর্মে। বেলা প্রায় 3টে বেজে গেছে। লোকজন একটু হালকা হয়ে এসেছে। সকলে প্রণাম করে বেরোচ্ছে টাকা নিয়ে। চপলা দিচ্ছে ছোট্ট ছোট্ট পুটুলি সবার হাতে, তাতে সেও প্রণাম পাচ্ছে মানুষের। আজ বেশ গর্ব হচ্ছে তার। 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে আজ, তবু পেন্নাম তো পাচ্ছে। মনে মনে ভাবে সে। একটি নোক দেখি অনেকক্ষণ ধরে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছে। মতলব ভালো নয় মোটে ভেবে শঙ্কিত হয় সে। খেতেও বসতেছে না নোকটা। আমার দিকে দেখে লাভ কি বাপু? চপলা কি কম সুন্দরী? বিয়ে করার হলে সে কবেই করতে পারত। অনেক কথাই আজ বলে চপলা আপন মনে। এগিয়ে গিয়ে বলে, এই যে বাপু, অনেকক্ষণ ধরে দেখতেছি, জায়গা থাকা সত্ত্বেও তুমি বসতেছ না। মতলবটা কি শুনি? এই চপলার চোখকে ফাঁকি দেওয়া যাবেনি কয়ে দিলুম। লোকটা এদিক ওদিক দেখে বললে, আপনাকেই খুঁজছিলাম। আরও কেউ আছে এই বাড়িতে যার নাম চপলা? কি বললে? চপলা একজনই আছে এই মিত্তির বাড়িতে। কোমরে হাত রেখে চপলা গলা তুলে বললে, এই নিন। বলেই কোমরের কোচা থেকে একটি চিঠি তার হাতে দিয়ে বললে, এটা বাড়ির বৌমণিকে দেবেন, দিবাকরদা পাঠিয়েছে। বলেই সে এক মুহূর্ত দাঁড়ালে না, প্রায় দৌড়ে চলে গেলেন। চপলা স্তম্ভিত হয়ে রইল। চিঠিটা আঁচলে বেঁধে নিয়ে সে ছুটল বিনুর কাছে। সারাদিনের আজ অনেক ধকল গেছে। প্রায় সব মিটতে মিটতে সন্ধে হওয়ার সময়। সকলেই সামান্য কিছু মুখে দিয়েছে। অবেলায় কেউ কিছু খেলো না, সেইভাবে বিশ্রামটাই মুখ্য এখন। দারোয়ান হন্তদন্ত হয়ে দরজার বাইরে এসে দাঁড়ালে। কর্তা বাবা, একবারটি বাইরে আসুন। গিন্নিমা বেরিয়ে বললেন, এখন আবার ডাকাডাকি কেন বলো তো বাছা? এই সবে উনি বিশ্রাম নিতে 2টি চোখের পাতা এক করেছেন। কি বলবি আমায় বল। অপরাধ নেবেন না গিন্নিমা, কর্তাকেই লাগবে, বৈঠকখানায় যেতে হবে একবার, খুবই দরকার। নারায়ণ মিত্তির সব শুনলেন ভেতর থেকে। বেরিয়ে বললেন, যাও গিন্নি, ঘরে যাও, আমি আসছি। কর্তামা কিছু বলতে যাচ্ছিলেন, থামিয়ে কর্তা বললেন, আমিই বলে রেখেছি, কিছু সন্দেহজনক দেখলেই যেন সময়ের তোয়াক্কা না করে আমার কাছে আসে। সময় ভালো না গিন্নি, সময় একেবারেই ভালো নয়। এই বলে তিনি হাঁটা দিলেন দারোয়ানের সাথে বৈঠকখানার দিকে। ওইদিকে বীরু একটু অবসর পেল সকলের ভিড় থেকে। নিভৃতে সে বসেছে দিবাকরের চিঠিটি নিয়ে। কর্তা মাও দেরি না করে নিজের ঘরে না গিয়ে বিনুর ঘরের দিকে গেলেন। যা যা হলো দারোয়ান যা বললে, যেভাবে কর্তা বেরিয়ে গেলেন সবটা জানাতে হবে বিনুকে। তার সব সময় বুক কাঁপে, এই বুঝি খোকার কিছু হলো। পিছমোড়া করে বেঁধে রাখা হয়েছে 2টি লোককে। তার আগে বেশ কিছু চর থাপ্পড়ও যে পড়েছে তাদের গালে, সেটি বেশ স্পষ্ট। দারোয়ান বললে, কর্তা বাবা, আর ভুল করি আমি? সেই সকালবেলা থেকে লক্ষ্য রাখছিলুম এদের ওপর। ঘুর ঘুর করতেছিল এরা, তবুও বাড়ি ভর্তি অতিথি কিছু কইতে পারিনি। সবার খাওয়া মিটলেও দেখি এরা না খেতে বসলো, না চলি গেল। তখনই হিসেব মিলল, সোজা ধরে নিয়েছি। একটু চাপ দিতেই ভয় পেয়ে উগড়ে দিতে নেগেছে সব। দাঁড়া। হাতের ইশারায় কর্তা দারোয়ানকে থামালেন। কোথা থেকে এসেছিস তোরা? কি অভিসন্ধি? সোজা কথা সোজাভাবে না বললে প্রাণ নিয়ে বেরোতে পারবি না আজ। কাকপক্ষীতেও টের পাবে না কিছু। এমনভাবে মেরে লাশ গুম করব। বল কে পাঠিয়েছে? তারা তখন ভয়ে কাঁপছে রীতিমতো। আগে কেউ নয়। দারোয়ান বলে, আবার মিছে কথা? কর্তা বললেন, শেষবারের মতো জিজ্ঞেস করছি। একজন আরেকজনকে বলেই দি। ঘরে বউ বাচ্চা আছে, আপনি বাঁচলে বাপের নাম, চল বলেই দি। বলে একে অপরের সাথে গুজগুজ ফিসফিস করতে লাগলো। কর্তা বললে, এত দেরি কিসের? না মানে আপনার জ্ঞাতি সুরেশবাবু পাঠিয়েছে আমাদের, বলেছে নজরে রাখতে, আপনার ছেলেকে দেখলেই যেন খবর দি থানায়। কর্তা বললে, বটে, সুরেশকে বলে দিস। বলে তিনি একটি পত্র লিখলেন সুরেশের উদ্দেশ্যে। তাতে লিখলেন, সুরেশ বাবাজি, তোমার অভিসন্ধি শুনে বড়ই আপ্লুত হলাম। তুমি যখন না চাইতেই এত কিছু ভাবছো বাবা আমাদের জন্য, তখন তোমার খুঁটিটি যেখানে বাঁধা সেখানে আমিও কিন্তু। চিঠির বক্তব্য অনুযায়ী পূর্বের কিছুটা অংশ তুলে ধরলাম। বাবাজি সুরেশ, তুমি যে আমাদের এতটা খেয়াল রাখছো তাতেই খুশি হলাম। তোমার অভিসন্ধিও শুনলাম, আমি আপ্লুত। ভাবলাম আমিও একটু খেয়াল রাখি তোমার।
না হলে যথাযথ সম্মান জানানো হয় না কি না? শোনো সুরেশ, তোমার খুঁটিটি কোথায় বাঁধা আছে সেটি আমি জানি। কিসের জোরে, কিসের সহায়তায় তোমার ব্যবসা চলে, আর সেটি কি প্রকারের, সব বিষয়ে আমি জ্ঞাত। তার মধ্যে বিশেষ করে কোনটি লোক দেখানো ও কোনটি মানুষের আড়ালে সেটিও ভালো করেই বুঝি। যেখানে তুমি ঘাঁটি বেঁধেছ সেখানে মানুষজন আমাকে যেমন সম্মান করে তেমনি ভয় পায়। সেই কারণ তোমায় নাইবা বললাম। তুমি যোগ্য নয় এই সব শোনার। আমার ঘরে লক্ষ্মীকে বঞ্চিত করেছ অন্যায়ভাবে, সেই বিষয় নিয়ে আমি একটি পদক্ষেপও নিইনি। এরপরেও তুমি যদি নিজেকে সংযত না করো তাহলে এর পরিণাম ভয়ঙ্কর হবে। আমার ছেলে বৌমা এর যদি কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করেছ পুনরায়, তাহলে তোমাকে তো নিয়েই তার সাথে তোমার গোটা পরিবারটিকে এর খেসারত দিতে হবে, এমনকি প্রাণ, ব্যবসা সবটুকু দিয়েও। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী নারায়ণ মিত্তির। পত্রটি যথাযথভাবে শেষ করলেন নারায়ণ মিত্তির। চিঠিটি একজনের হাতে দিয়ে বললেন, এটা তোমার মনিবের জন্য। এই চিঠি যতক্ষণ না সুরেশ পাচ্ছে ততক্ষণ তোমাদের আমার দেওয়ার শাস্তি থেকে মুক্তি নেই। পত্র দেবে তার হাতে, আমার দারোয়ান পেয়াদা দেখবে, তারপর মুক্ত তোমরা। বাকিটা তোমার মনিব বুঝবে। দারোয়ানকে বললেন, এই দুটোকে ভালো করে মুখে চুন কালি মাখা, তারপর কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যা ওই বাড়ির দরজা অবধি। পুরো কাজটাই রাতের মধ্যে করবি, প্রয়োজনে জঙ্গলের পথে যা। অপেক্ষা করবি সুরেশের হাতে এই চিঠি না দেওয়া অবধি, বেঁধে রাখবি এদের। ওরা হম্বি তম্বি ততক্ষণই করবে যতক্ষণ না চিঠি খুলে পড়ছে। জি আজ্ঞে বলেই দারোয়ান চলে গেল। বিনুর ঘরে গিয়ে দেখলেন গিন্নিমা। বিনু কিছু লেখা পড়ছে। তিনি শুধলেন, কি করছিস, কি পড়ছিস? ঘুমোসনি তুই বিনু? বিনু প্রথমে একটু ঘাবড়ে গেলেও সামলে নিয়ে বললে, মা, তোমার ছেলের চিঠি এসেছে গো। আজ একজন মাসির হাতে দিয়ে গেছে। অতিথিদের মধ্যে মিশেছিল একজন। বলিস কি? পর পর কি লিখেছে খোকা? কেমন আছে সে? কোথায় আছে? কবে ফিরবে? উদ্গ্রীব হয়ে পড়ছেন শাশুড়ি। বিনু বললে, দাঁড়াও মা, আমি সবে খুলেছি পত্তরটি। বলছি সব, আমিও জানি না কি লিখেছে। ভালোবাসার বিনু। চিঠির প্রথম অংশের সম্বোধনটুকু বিনু বাদ দিলে, শত হলেও গুরুজন। বিনু পড়তে লাগলো, যা যা লিখছি খুব মনোযোগ দিয়ে শোনো। এবার সময় হয়েছে বাবা মশাই আর মাকে সবকিছু বলার, কারণ এরপরে দেরি হয়ে যাবে। আশা করছি তোমায় যেমনটি বলে এসেছিলাম সবার আর নিজের খেয়াল রাখছো। জানি তুমি নিরাশ করবে না আমায়। এটুকু পড়ে বিনু থামলো। কর্তাম্মা বললেন, কি হলো রে, পড় বাকিটুকু। আমি অনেকবার আসার চেষ্টা করেছি কিন্তু সফল হইনি। কেউ লেগেছে আমার পেছনে। আমার জন্য পুরো দল বিপদে পড়ুক এটা হতে পারে না। শেষবার বাগান অবধি গিয়েও মূল দরজা অবধি পৌঁছতে পারিনি। শাশুড়ি বললেন, তাহলে বিনু, সেদিন তুই যাকে দেখলি সে খোকা ছিল রে? বিনুও মেলালো সেই কথা। আমি আসছি বাড়ি, যে করেই হোক তৈরি থেকো। 3 বার টোকা দেব, কোনো প্রশ্ন নয় কিন্তু। ওনাদের সব জানিও, আমার প্রণাম দিও। আমার বিনু শুধুই আমার। এই বলে দিবাকর পত্র শেষ করে। বিনু আর মা মুখ চাওয়াচাই করে। আসছে সে তো শান্তির কথা, কিন্তু খটকা লাগছে। কিসের দেরি হয়ে যাবে, কি বলবে? উভয়ের মনের প্রশ্ন, ভয়, শঙ্কা কাজ করে। এদিকে সুরেশ চিঠি পড়ে, হাত কাঁপতে থাকে তার। সে ভয়ে কাচুমাচু হয়ে ফিরতি বার্তা পাঠায়, আমার প্রণাম নেবেন কাকাবাবু, আমার ভুল হয়ে গেছে, আর কোনো ভুল হবে না। মিত্তির বাড়ির ত্রিসীমানায় আমাকে বা আমার লোকজনদের আর আপনি দেখতে পাবেন না। এইবারের মতন ক্ষমা করে দিন। এত বড় বদলা নেবেন না, দোহাই আপনার কাছে। আপনি নীরব থাকুন কাকাবাবু, আমিও মুখে তালা দিলাম, এই কথার নড়চড় হবে না। কর্তা পেলেন বার্তা, স্বস্তির শ্বাস নিলেন তিনি। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টোয় আপলোড হবে এবং এর অন্তিম পর্ব কাল সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করে দেব। গল্পটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।